সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা নবম শ্রেণীতে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সম্পর্কে জেনেছো। সেখান থেকে তোমরা জানো যে কম্পিউটারের কিছু ইনপুট আছে, আউটপুট আছে এবং প্রসেসিং আছে, তদ্রূপ মানুষেরও আছে। আমরা এখানে সেই ছবিটি দেখতে পাচ্ছি। আমরা আরেকটি স্লাইড দেখি। এখানে আমাদের কম্পিউটার সিস্টেমের যে সিস্টেম ইউনিট, সেটাকে আমরা মানুষের হিউম্যান বডির মস্তিষ্কের সাথে তুলনা করছি। তোমরা জানো যে আমাদের সিস্টেম ইউনিট যেটা, সেটা হলো গিয়ে মানুষের মস্তিষ্কের মতন সেই কম্পিউটারের যাবতীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে। আমরা আজকে একটি কম্পিউটার সিস্টেমের স্পেসিফিকেশন কাকে বলে তা বলতে পারবো। কম্পিউটারে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ বা যন্ত্রের তালিকা তৈরি করতে পারবো। কম্পিউটারে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ বা যন্ত্রের স্পেসিফিকেশন নির্ণয় করতে পারবো। একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের স্পেসিফিকেশন তৈরি করতে পারবো। কম্পিউটার স্পেসিফিকেশন বলতে কি বোঝায়? একটি কম্পিউটারের ভিন্ন ভিন্ন পার্টস বা যন্ত্রাংশ এবং ডিভাইসসমূহের গুণাগুণ সম্পর্কীয় সংক্ষিপ্ত বিবরণী হলো কম্পিউটারের স্পেসিফিকেশন। অর্থাৎ একটি কম্পিউটারে যে অংশগুলো থাকে বা যে ডিভাইসগুলো থাকে, তারা কিভাবে কাজ করবে, তাদের কি ক্ষমতা, এই বিভিন্ন ধরনের বিবরণ যেগুলো, সেগুলোকে আমরা বলছি কম্পিউটার স্পেসিফিকেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম শ্রেণীতে জেনেছি যে কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলোকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করি: ইনপুট, আউটপুট এবং প্রসেসিং। এই তিনটি সমন্বয়েই একটি কম্পিউটার সিস্টেম গঠিত হয়। আমরা এবার একটি কম্পিউটার সিস্টেমের কি কি যন্ত্র বা যন্ত্রাংশ প্রয়োজন হয় তার তালিকাটি একটু দেখে নিই। প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক ড্রাইভ, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, ল্যান্ড কার্ড, অপটিক্যাল ড্রাইভ, পাওয়ার সাপ্লাই ইউনিট, কেসিং, মনিটর, মাউস, কিবোর্ড, স্পিকার, মাইক্রোফোন, মডেম, ওয়েব ক্যামেরা, প্রিন্টার, স্ক্যানার, ইউপিএস। এছাড়াও আমরা অতিরিক্ত আরও কিছু যন্ত্রাংশ বা যন্ত্র সংযোজন করতে পারি, কিন্তু আমরা একটি মাল্টিমিডিয়া কম্পিউটার আমাদের প্রয়োজন অনুসারে তৈরি করার জন্য এই তালিকাটাই আমরা এবার আলোচনা করব। একটি কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় আমাদের সর্বপ্রথম যে জিনিসটির দিকে খেয়াল রাখতে হবে তা হলো তার প্রসেসর। এই প্রসেসরের উপর নির্ভর করবে কম্পিউটারের দক্ষতা বা পারফরমেন্স। আমরা যখন একটা প্রসেসরকে নির্বাচন করার চিন্তা করব, তখন মনে রাখতে হবে যে আমরা বাজারে যত ধরনের প্রসেসর পাই, শুধুমাত্র দুটি কোম্পানির প্রসেসর পাওয়া যায়। একটি হলো ইন্টেল, আরেকটি হলো এএমডি। কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পৃথিবীতে যত ধরনের ডিভাইস তৈরি হয় তার বেশিরভাগই তৈরি হয় ইন্টেল প্রসেসরকে সাপোর্ট করার জন্য। এ কারণে আমরা এএমডি প্রসেসর ব্যবহার না করে ইন্টেল প্রসেসরকেই ব্যবহার করব। প্রসেসর নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে তার স্পিড কত, অর্থাৎ তার ক্লক স্পিড কত, সে কত দ্রুত কাজ করবে। এর একক হলো হার্টস। আমরা বিভিন্ন হার্টসের গতির প্রসেসর বাজারে দেখতে পাই, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে সিলেক্ট করব। পরবর্তীতে আমাদের যে জিনিসটি খেয়াল করতে হবে তার ক্যাশ মেমোরি কতটুকু। ক্যাশ মেমোরি বলতে বোঝায় যে তার ভিতরে যে মেমোরি, সেই মেমোরির পরিমাণটি কতটুকু। এছাড়া আমাদেরকে আরেকটি জিনিস খেয়াল করতে হবে তার বাস স্পিড, অর্থাৎ আমাদের যে প্রসেসরের ডাটা ট্রান্সফারের যে রেট, এই রেটটি কত সেটি আমাদেরকে খেয়াল করতে হবে। কেননা আমাদের অন্যান্য যে ডিভাইসগুলো আছে তার সাথে সমন্বয় করার জন্য আমাদের এই বাস স্পিডটা জানাটা বিশেষ প্রয়োজন। আমরা এই আলোচনার ভিত্তিতে একটি প্রসেসর সিলেক্ট করেছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে ইন্টেল কোর i5 9th জেনারেশন 2.9 GHz 6 কোর 9 MB ক্যাশ 2666 MHz। অর্থাৎ এই প্রসেসরটি যেটা আমরা সিলেক্ট করেছি সেটা ইন্টেল কোর i5 এর 9th জেনারেশনের। এর স্পিড হলো 2.9 GHz। এর ভিতরে 6টি কোর আছে এবং এর ক্যাশ মেমোরি হলো 9 MB এবং এর বাস স্পিড হলো 2666। প্রসেসরের পর আমাদের যে জিনিসটি খেয়াল করতে হবে সেটি হলো মাদারবোর্ড। আমরা একটু মাদারবোর্ডটা দেখে নেই। মাদারবোর্ড আমরা যখন নির্বাচন করব তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে মাদারবোর্ডটি আমরা নিতে চাচ্ছি তা আমাদের যে পূর্বে নির্ণয় করা প্রসেসর সেটাকে সাপোর্ট করে কিনা। অর্থাৎ এই মাদারবোর্ডে প্রসেসর বসানোর যে সকেট সেটা ওই প্রসেসরকে সাপোর্ট করবে কিনা। এবং আমাদের এই মাদারবোর্ড যখন আমরা নির্ণয় করার চেষ্টা করব তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে এই মাদারবোর্ডের কী ধরনের স্লট বা কানেক্টর আছে, বা তার ভিতরে আমরা কি ধরনের র্যাম সংযোজন করতে পারবো, অন্যান্য কী কী কার্ড বা ডিভাইস আমরা সংযোজন করতে পারবো, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। সর্বোপরি আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে তার বাস স্পিড কত। আমরা প্রসেসরের যে বাস স্পিডটা নিয়েছি, মাদারবোর্ডের যদি সে একই বাস স্পিড না হয় তাহলে আমরা সর্বোচ্চ পারফরমেন্স পাবো না। সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের
প্রসেসর এবং মাদারবোর্ড এই দুটিকে একই বাস স্পিডে নিতে হবে। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি গিগাবাইট GA-H310M ইন্টেল চিপসেট LGA1151 সকেট DDR4 2666 মেগাহার্টজ। এটার ভিতরে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড এবং নেটওয়ার্ক আছে। পূর্বে আমরা যে প্রসেসরটি সিলেক্ট করেছি তা এই মাদারবোর্ডটি সাপোর্ট করবে। এর ভিতরে ইন্টেল চিপসেট বিল্ট ইন করা অবস্থায় আছে, যদিও এর নির্মাতা গিগাবাইট, কিন্তু এর ভিতরের এই অর্থাৎ এই মাদারবোর্ডের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারটি ইন্টেলের তৈরি করা। যেহেতু আমরা ইন্টেল প্রসেসর নিয়েছি, সেই কারণে আমরা চেষ্টা করব যে এই মাদারবোর্ডটা আমরা সিলেক্ট করব সেটা যেন ইন্টেল চিপসেট থাকে। পরবর্তীতে আমরা দেখছি DDR4, অর্থাৎ এই মাদারবোর্ডটি DDR4 র্যাম সাপোর্ট করবে এবং এর বাস স্পিড অর্থাৎ ডাটা ট্রান্সফার রেট হলো 2666 মেগাহার্টজ। আমরা যদি কম্পিউটারের মাদারবোর্ডের ভিতরে বিল্ট ইন অবস্থায় কিছু ডিভাইস নেই, তাহলে আমাদের কস্টিং কমে আসবে, অর্থাৎ আমাদের খরচ কম হবে, অতিরিক্ত এই ডিভাইসগুলো আর সংযোজন করার প্রয়োজন পড়বে না। আমরা যে মাদারবোর্ডটি সিলেক্ট করেছি খেয়াল করে দেখো, এটির ভিতরে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড এবং নেটওয়ার্ক কার্ড এই তিনটি জিনিস বিল্ট ইন অবস্থায় আছে। এই তিনটিকে আমাদের আর আলাদা করে কিনতে হবে না। পরবর্তীতে এ নিয়ে আমরা আরও আলোচনা করব। আর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো র্যাম। র্যাম হলো কম্পিউটার মেমোরি এবং সিপিইউ অর্থাৎ প্রসেসর এর মাঝে ডাটা ট্রান্সফার করার মধ্যবর্তী স্থান। চলমান যে প্রোগ্রামগুলো সেগুলো এই র্যামে অবস্থান করবে। তোমরা নবম শ্রেণীতে র্যাম সম্পর্কে বিশেষ জেনেছো, তাই আজকে আর বেশি আলোচনা করব না। আমরা এখন এই র্যামটা যেটি সিলেক্ট করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে র্যামটি আমরা নিতে চাচ্ছি তা আমাদের নির্বাচিত মাদারবোর্ডকে সাপোর্ট করবে কিনা। আমরা যে মাদারবোর্ডটি নির্বাচন করেছিলাম সেখানে ছিল DDR4 সাপোর্ট করবে, সুতরাং আমাদেরকেও এই DDR4 র্যাম নিতে হবে এবং আমাদের প্রসেসর মাদারবোর্ড যেই বাস স্পিডের, আমাদের র্যামটিকেও সেই একই বাস স্পিডের নিতে হবে। এই আলোচনার ভিত্তিতে আমরা যে র্যামটি সিলেক্ট করলাম সেটি হলো জেড র্যাম টাইপ। এটি হলো 4 গিগাবাইট মেমোরি আছে এতে এবং এর টাইপ হলো DDR4 এবং এর বাস স্পিড হলো 2666 মেগাহার্টজ, অর্থাৎ আমাদের প্রসেসর, মাদারবোর্ড এবং র্যাম সবটি একই বাস স্পিডের। পরবর্তীতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি, অর্থাৎ যেখানে আমাদের তথ্যগুলো স্থায়ীভাবে আমরা সংরক্ষণ করব। মেমোরি যত বড় হবে কম্পিউটারে আমরা তত বেশি তথ্য রাখতে পারবো, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে মাদারবোর্ডে আমরা সিলেক্ট করেছিলাম সেই মাদারবোর্ডে যে পোর্ট বা কানেক্টরটি আছে, আমাদের যে হার্ড ডিস্কটি আমরা নিব সেটি যেন একই টাইপের হয়। আমরা যে মাদারবোর্ডটি নিয়েছিলাম সেটিতে ছিল 7টা পোর্ট, আমাদের যে হার্ড ডিস্কটিকেও সেই 7টা পোর্টে নিতে হবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে আমরা একটি 7টা টাইপ হার্ড ডিস্ক দেখতে কীরকম সেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হার্ড ডিস্ক নির্ণয়ের ক্ষেত্রে তার RPM কত। RPM যত বেশি হবে তার ডাটা ট্রান্সফার রেট তত বেশি হবে এবং কম্পিউটারের পারফরমেন্সও বৃদ্ধি পাবে। আমরা এই আলোচনার ভিত্তিতে যে হার্ড ডিস্কটি আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেটি হলো 1 টেরাবাইট 7টা টাইপ 7200 RPM, অর্থাৎ আমরা যে হার্ড ডিস্কটি নিচ্ছি তার সাইজ হলো 1 টেরাবাইট, অর্থাৎ সে এটার ভিতরে 1 টেরাবাইট ডাটা সংরক্ষণ করে রাখতে পারবে। তার আকারটা হবে 3.5 ইঞ্চ। বর্তমানে প্রায় সব হার্ড ডিস্কই এই সাইজের হয়ে থাকে, কিন্তু পূর্বের যে হার্ড ডিস্কগুলো তার আকার কিছু কম বেশি হতো। এবং আমাদের এর কানেকশন টাইপটা হবে 7টা টাইপ এবং এর ঘূর্ণন গতি হলো অর্থাৎ RPM হলো 7200। পরবর্তীতে আমরা দেখছি গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড হলো আমাদের কম্পিউটারের প্রক্রিয়াকরণ করার পর যে ফলাফলটা পাওয়া যায় সেটাকে চিত্রাকারে সে প্রদর্শন করে। আমাদের কম্পিউটারে বর্তমানে আমরা যে মাদারবোর্ডগুলো ব্যবহার করি সেখানে এই গ্রাফিক্স কার্ডগুলো বিল্ট ইন অবস্থায় থাকে, কিন্তু আমি যদি হাই পারফরমেন্স কোনো গেম খেলতে চাই বা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাই তাহলে আমাকে আলাদা করে গ্রাফিক্স কার্ড সংযোজন করার প্রয়োজন পড়বে। গ্রাফিক্স কার্ডের মেমোরি যত বেশি হবে তার পারফরমেন্স তত বেশি হবে। এবং খেয়াল রাখতে হবে যে গ্রাফিক্স কার্ডটি আমি সিলেক্ট করছি আমার মাদারবোর্ডে তা সংযোজন করার পোর্ট বা স্লট আছে কিনা। আমরা ভালো মানের যদি গেম খেলতে চাই বা মুভি দেখতে চাই তাহলে আমরা যে গ্রাফিক্স কার্ডটি সিলেক্ট করেছি এই গ্রাফিক্স কার্ড দিয়ে আমাদের সে কাজগুলো সম্ভব। অর্থাৎ আমাদের সিলেক্ট করা গ্রাফিক্স কার্ডটি হলো NVIDIA GeForce GT 710 2 GB। এর মেমোরি সাইজ হলো 2 GB। পরবর্তীতে আমরা
সাউন্ড কাট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা যখন কম্পিউটারের বিভিন্ন ধরনের গেম খেলি বা মুভি দেখি, যখন সেই শব্দগুলো আমরা পাই, সেই শব্দগুলো আমরা পাই হলে সাউন্ড কার্ডের মাধ্যমে। আমরা কম্পিউটারের মাদারবোর্ডে যদি বিল্ট ইন সাউন্ড কার্ডটা আমরা ব্যবহার করি, তাহলে হয়তো বা উচ্চমানের সাউন্ড আমরা পাবো না। কিন্তু যদি আমি 3D বা মাল্টিমিডিয়ার সম্পূর্ণ মজাটা নিতে চাই, তাহলে আমাকে অতিরিক্ত সাউন্ড কার্ড সংযোজন করতে হবে। আমরা স্ক্রিনে একটি সাউন্ড কার্ডের ছবি দেখতে পাচ্ছি। এই বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড বাজারে পাওয়া যায়। তার ভিতর থেকে আমার সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী আমাকে সাউন্ড কার্ড সিলেক্ট করতে হবে। তোমরা খেয়াল করে দেখো, এখানে আমরা 7:1 PCI গেমিং সাউন্ড কার্ড সিলেক্ট করেছি। এই সাউন্ড কার্ডটি সিলেক্ট করার মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে গেমিংয়ের মজা দেওয়ার জন্য। এটাতে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা সারাউন্ডিং যে সাউন্ড সিস্টেম, তার পূর্ণ মজাটা এখানে আমরা পাবো। পরবর্তীতে আমরা ল্যান কার্ড বা নেটওয়ার্ক কার্ড দেখতে পাচ্ছি। আমরা যখন একটা কম্পিউটারকে নেটওয়ার্কে সংযোজন করব অথবা ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করব, তখন আমাদের যে ডিভাইসটি প্রয়োজন হবে তা হলো ল্যান কার্ড। আমাদের মাদারবোর্ডের ভিতরে এই ল্যান কার্ডটি সংযোজিত থাকে। যদি আমরা সেই মাদারবোর্ডটি সিলেক্ট করি যাতে এই ল্যান কার্ডটি বিল্ট ইন অবস্থায় আছে, তাহলে আমাদের অতিরিক্ত আর এতে সংযোজন করার প্রয়োজন পড়বে না। কিন্তু বর্তমানে আমরা সবাই ওয়াইফাই প্রযুক্তির সাথে ইউজ টু। ওয়াইফাই নেটওয়ার্ক কার্ড আমি সিলেক্ট করেছি। যেহেতু আমি বাসায় এখন ওয়াইফাই রাউটার ব্যবহার করি, সেই কারণে আমার যদি কম্পিউটারে ওয়াইফাই ল্যান কার্ড লাগাই, তাহলে আমি আর আলাদা করে কেবল দিতে হবে না। কিন্তু আমি যদি ব্রডব্যান্ড লাইন ব্যবহার করি, তাহলে আমাকে এই ল্যান কার্ডটি ব্যবহার করতে হবে, যার সাহায্যে আমি ব্রডব্যান্ডের লাইনটি সংযোজন করব। পরবর্তীতে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট নিয়ে আলোচনা করব। এখানে আমরা পাওয়ার সাপ্লাই ইউনিট দেখতে পাচ্ছি। পাওয়ার সাপ্লাই ইউনিটের কাজ হলো কম্পিউটারের বিভিন্ন অংশে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া। যে কারণে আমাদের এমন একটি পাওয়ার সাপ্লাই ইউনিট সিলেক্ট করতে হবে যার ওয়াটটা বেশি হবে। কিন্তু আমাদের বাজারে আমরা যখন কেসিং কিনতে যাব, সেই কেসিংয়ের সাথে বিল্টিং অবস্থায় এই পাওয়ার সাপ্লাই ইউনিটটি দেওয়া থাকে। তোমাদেরকে মনে রাখতে হবে, যদি তোমরা হাই পারফরমেন্স গেম খেলতে চাও বা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাও, কেসিংয়ের পাওয়ার সাপ্লাই বাদ দিয়ে তোমাদেরকে আলাদা পাওয়ার সাপ্লাই ক্রয় করতে হবে। যদি হাই পারফরমেন্স গেম খেলতে চাও, তাহলে তোমাদের পাওয়ার সাপ্লাই ইউনিটটি উন্নত মানের হতে হবে। আমরা এখানে 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউনিট সিলেক্ট করেছি, যার টাইপ হলো P4। অর্থাৎ আমাদের যে মাদারবোর্ডটি আমরা সিলেক্ট করেছিলাম, সেটিও এই P4 কানেকশনটি প্রয়োজন তাকে বিদ্যুতায়িত করার জন্য। এই কারণে আমাদের এই পাওয়ার সাপ্লাই ইউনিটটিও অবশ্যই P4 টাইপের হতে হবে। পরবর্তীতে আমরা দেখছি কেসিং। বাজারে বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের কেসিং পাওয়া যায়। কেসিংয়ের কাজটা হলো মূলত সব কিছুকে আবদ্ধ রাখা অথবা সুরক্ষিত রাখা। আমাদের কেসিংয়ের সবচেয়ে বেশি যে জিনিসটির দরকার, সেটি হলো পাওয়ার সাপ্লাই ইউনিট। আমরা পূর্বে আলোচনা করেছি যে কেসিংয়ে পাওয়ার সাপ্লাই ইউনিটের যদি ওয়াট বেশি না হয়, তাহলে আমরা আলাদা ক্রয় করে নিব এবং যে কোনো মানের পছন্দ অনুযায়ী আমি একটা কেসিং পছন্দ করতে পারি। আমরা এখানে একটি কেসিং সিলেক্ট করেছি, ফিল্ড F22B কেসিং উইথ পিসি পাওয়ার 700 ওয়াট P4। অর্থাৎ এই কেসিংটির ভিতরে এই ধরনের একটি পাওয়ার সাপ্লাই ইউনিট সরবরাহ করা থাকে, ফলে আমাদের আলাদাভাবে আর পাওয়ার সাপ্লাই ইউনিট ক্রয় করতে হবে না। পরবর্তীতে আমরা যেতে চাচ্ছি মনিটর। সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের আউটপুট দেয়, সেটি হলো মনিটর। মনিটর বিভিন্ন ধরনের হয়, CRT, LED, LCD। তুমি তোমার চাহিদা এবং প্রয়োজন অনুসারে মনিটর সিলেক্ট করতে পারো। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বর্তমানে CRT মনিটরগুলো আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে আমরা LED বা LCD মনিটরগুলো ব্যবহার করি। মনিটরের যে সাইজ এবং তার রেজুলেশন এবং তার যে সংযোগ পদ্ধতি, অর্থাৎ মাদারবোর্ডের যে পোর্ট এবং মনিটরের যে পোর্ট, তা একই ধরনের কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এই আলোচনাতে আমরা একটি মনিটর সিলেক্ট করেছি, সেটি হলো 20MP38HQB 19.5 ইঞ্চ HD টাইপ 1600:900 রেজুলেশন HDMI VGA। অর্থাৎ এর আকার হলো 19.5 ইঞ্চি। HD টাইপের কোয়ালিটির ভিডিও পাওয়া যাবে এবং তার রেজুলেশন সর্বোচ্চ পাচ্ছি আমরা 1600:900। আমরা যে মনিটরটি সিলেক্ট করেছি সেটিতে এই HDMI এবং VGA দুটি পোর্টই আছে,
যে কারণে আমি মাদারবোর্ডের সাথে সরাসরি একে সংযোজন করতে পারবো। পরবর্তীতে আমরা আরেকটি বহুল ব্যবহৃত ইনপুট হিসেবে ব্যবহৃত কিবোর্ড দেখতে পাচ্ছি। কিবোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা এখানে একটি কিবোর্ড সিলেক্ট করেছি যেটা ওয়াইড টাইপ মাল্টিমিডিয়া, যেটাতে বাংলার টাইপ করার অপশন থাকবে, অর্থাৎ কিবোর্ডের উপরে বাংলা অক্ষরগুলো থাকলে আমাদের বাংলা টাইপ করতে সুবিধা হবে। পরবর্তীতে আমরা দেখছি মাউসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য তাকে নির্দেশ দিব, তথ্য দিব। এই কারণে আমাদের মাউসটি একটু ভালো মানের নিতে হবে। মাউস দুই ধরনের হতে পারে, ওয়াইড হতে পারে, ওয়াইডলেস হতে পারে। আমি এখানে ইউএসবি অপটিক্যাল মাউস সিলেক্ট করেছি, যা ওয়াইড। এটা আমি সরাসরি ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে সংযোজন করব। পরবর্তীতে আমাদের আরেকটু বিবেচ্য বিষয় হলো স্পিকার। যদি আমি অতিরিক্ত সাউন্ড কার্ড সংযোজন করি, আমি এখানে যে সাউন্ড কার্ডটি সংযোজন করেছিলাম 7:1, তার জন্য আমাদেরকে উন্নত মানের স্পিকার সিস্টেম চুজ করতে হবে। আমি এখানে M100U 2:1 স্পিকার সিলেক্ট করেছি। যেহেতু আমরা যে মাদারবোর্ডটি সিলেক্ট করেছি তার ভিতরে বিল্ট ইন যে সাউন্ড কার্ড সেটি আমাদের ব্যবহার করার ইচ্ছা, সেই কারণে আমি এই স্পিকারটি চুজ করছি। পরবর্তীতে মাইক্রোফোনটি আমরা ব্যবহার করব ভিডিও বা অডিও চ্যাটিংয়ের জন্য বা কোনো কিছু রেকর্ডিং করার জন্য। আমরা যদি একটি হেডফোনের সাথে বিল্ট ইন অবস্থায় যে মাইক্রোফোনগুলো পাওয়া যায় সেগুলোকে চুজ করি, তাহলে আমাদের ভিডিও বা অডিও চ্যাটিংয়ের জন্য সুবিধা পাওয়া যাবে। আমি এখানে যেটি চুজ করেছি H110 হেডফোন, এতে মাইক্রোফোন এবং হেডফোন দুটি একসাথে আছে। পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো মডেম। আমাদের মনে রাখতে হবে আমরা যে ল্যান কার্ডটি সিলেক্ট করেছিলাম তা কিন্তু ওয়াইফাই প্রযুক্তির ছিল, কিন্তু আমাদের অনেকেরই বাসায় ব্রডব্যান্ড লাইন নেই। সে কারণে আমাদেরকে আলাদা করে মডেম সংযোজন করে কাজ করতে হবে। মডেম দুই ধরনের হতে পারে, ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। কিন্তু বর্তমানে আমরা টেলিফোন লাইন ব্যবহার করে যে মডেমগুলো সেগুলো আর ব্যবহার করি না। আমরা মোবাইল টেকনোলজির বা মোবাইল প্রযুক্তির যে মডেমগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করি। আমরা এখানে বিভিন্ন ধরনের মডেমের ছবি দেখতে পাচ্ছি। এখানে আমি 4G মডেম একটি সিলেক্ট করেছি। আমরা মোবাইল কোম্পানিগুলোর যে সিমগুলো আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই 4G মডেম দিয়ে পূর্ণ দক্ষতাটা বা পূর্ণ হারে ডাটা ট্রান্সফার করতে পারবো। আমরা পরবর্তীতে ওয়েব ক্যামেরা সিলেক্ট করব। ওয়েব ক্যামেরার কাজ হলো আমাদের ভিডিও সেটিংয়ের সময় আমাদের যে চিত্র সেটাকে ভিডিওটাকে রেকর্ডিং করে অন্য প্রান্তে প্রেরণ করা। আমরা এখানে বিভিন্ন ধরনের ওয়েবক্যাম দেখতে পাচ্ছি। আমি আমার রুচি এবং চাহিদা অনুযায়ী আমি যে কোনোটাই চুজ করতে পারি। আমাদের খেয়াল রাখতে হবে যদি ওয়েবক্যামের পিক্সেল বেশি হয় তাহলে তার ভিডিও কোয়ালিটি উন্নত মানের হবে। এখানে আমি PK920H ওয়েবক্যাম সিলেক্ট করেছি, যা 2 মেগাপিক্সেলের, অর্থাৎ তার ভিডিও রেজলিউশন হবে 2 মেগাপিক্সেল। পরবর্তীতে আমরা প্রিন্টার দেখছি। প্রিন্টার 3 ধরনের পাওয়া যায়, তোমরা জানো, লেজার প্রিন্টার, ইনজেট প্রিন্টার এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টার। যদি আমি চিত্রে বা গ্রাফিক্স ডিজাইন করতে চাই বা তার প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে ইনজেট প্রিন্টার নিতে হবে, যেটাতে আমাদের কালার প্রিন্ট করা সম্ভব। লেজার প্রিন্টার শুধুমাত্র সাদা কালো প্রিন্ট হয়, সেই কারণে আমরা অফিসিয়াল কাজ করার জন্য লেজার প্রিন্টার চুজ করব। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টারটি সাধারণত শিল্প কারখানায় যেখানে প্রচুর পরিমাণের প্রিন্টিং করার প্রয়োজন পড়ে সেখানে ব্যবহার করা হয়। আমরা ডট ম্যাট্রিক্স প্রিন্টারটি আমাদের নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য সিলেক্ট করব না। বর্তমানে আমি যদি একটি আধুনিক প্রিন্টার চুজ করি যেটার ভিতরে ফটোকপিয়ার এবং স্ক্যানিং দুটি অপশনই প্রিন্টিংয়ের সাথে দেওয়া থাকে, তাহলে আমার ফটোকপিয়ার বা স্ক্যানার আলাদা করে ক্রয় করতে হয় না, আমার অর্থের সাশ্রয় হয়। সেই আলোচনার ভিত্তিতে আমি এখানে একটি D2132 অল ইন ওয়ান প্রিন্টার চুজ করেছি, যেটিতে প্রিন্টিং, স্ক্যানিং এবং ফটোকপিয়ার 3টি অপশনই আমি পাবো। পরবর্তীতে আমি স্ক্যানার দেখছি। স্ক্যানার তোমরা জানো যে কোনো চিত্র বা ডকুমেন্ট সরাসরি কম্পিউটারে প্রেরণ করার জন্য আমরা স্ক্যানার ব্যবহার করি। আমরা পূর্বের যে প্রিন্টারটি চুজ করেছি সেটাতে আমাদের স্ক্যানিং সুবিধাটা আছে, যদিও আমরা স্ক্যানার কাকে বলে সেটা একটু এক নজর দেখে নিলাম। পরবর্তীতে আমরা যে স্ক্যানারটি সিলেক্ট করতে পারি সেটি হলো ক্যানোস্ক্যান LID 300। এটিতে ভালো রেজলিউশন সম্ভব হবে। পরবর্তীতে ইউপিএস এর কাজ হলো আমাদের কম্পিউটারকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা। যদি 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটে তাহলে আমাদের কম্পিউটার
কাজ বন্ধ করে দিয়ে আবার পুনরায় শুরু করবে। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আমরা ইউপিএস ব্যবহার করি। ইউপিএসের যদি বেশি ওয়াট থাকে তাহলে, অর্থাৎ ভিএ যদি তার বেশি হয় তাহলে সে বেশিক্ষণ আমাদের ব্যাকআপ দিবে, যদি কম হয় তাহলে কম ব্যাকআপ দিবে। আমি এখানে গার্ড পিজি 2000 ভিএর একটি ইউপিএস সাজেস্ট করছি, যেটি আমাদেরকে প্রায় 10 থেকে 15 মিনিট সাপোর্ট দিবে।